আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় সুদী, কাছে দূরে দেশ ও প্রবাসে যে যেখান থেকে দেখছেন, আপনাদের সকলকে আমার কথা শুনবার জন্য স্বাগতম। আজকে এক সপ্তাহের উপরে বিএনপি সরকার গঠন করে দেশ পরিচালনা করছে। তো আমি এই এক সপ্তাহ বিএনপি সরকারকে কিছু মূল্যায়ন করার চেষ্টা করব। তাদের যে ভুল ত্রুটি এবং তাদের যে বিচ্যুতিগুলি, সেগুলি নিয়েই আমি মূলত আলোচনাটা সাজাচ্ছি। আশা করি শেষ পর্যন্ত সাথেই থাকবেন এবং আপনারা যে কোনো বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানাইতে পারবেন। আপনাদের মতামত, আমি যে কোনো মতামত, আমার পক্ষে বিপক্ষে একেবারে আমার উল্টা মেরুতে দাঁড়িয়েও যদি আপনারা মতামত দেন, আপনাদের মতামতকে আমি মূল্যায়ন করব, যদি না সেটা অশ্লীল কোনো শব্দ থাকে বা বকাবাদ্য থাকে। তো আমি শুরু করছি প্রথমেই বিএনপির এই এক সপ্তাহের যেই রাষ্ট্র পরিচালনা, তাতে আমার বেশ কিছু বিষয় দৃষ্টি কেড়েছে। আহ, প্রত্যেকটা বিষয়, একটি কথা আছে ইংরেজিতে যে সকালবেলায় কিন্তু পুরা দিবসের একটি সূচনা বোঝা যায় যে আজকের দিনটা কেমন যাবে। ওয়েদার আপডেটও সেভাবেই আমরা দেখে থাকি। তো এই বিষয়টা সামনে রেখে আমি মূলত সাজাচ্ছি যে আসলে ভবিষ্যৎটা তাহলে বিএনপি কেমন করবে। প্রথমেই যদি আমি জনাব তারেক রহমান, মাননীয় প্রধানমন্ত্রী, তার বিষয়ে মূল্যায়ন করি, তিনি আমার কাছে 100তে মোটামুটি 80-85 মার্ক পাওয়ার মতো যোগ্য একজন ব্যক্তি এবং এই পর্যন্ত তার বেশিরভাগ কাজই আমার পছন্দ হয়েছে। যেমন তিনি সরকারি গাড়ি বাদ দিয়ে নিজের ব্যক্তিগত গাড়ি ব্যবহার করেছেন, নিজের ব্যক্তিগত ড্রাইভার ব্যবহার করেছেন, পতাকা ছাড়া গাড়ি গিয়েছেন এবং ট্রাফিক সিগন্যালে নিজে দাঁড়িয়েছেন, এই জাতীয় কাজগুলি। এবং তার যে ঘোষণা যে তার কোনো মন্ত্রী এমপিরা শুল্কমুক্ত কোনো গাড়ি আমদানি করবেন না, বিভিন্ন কর্মকাণ্ড মোটামুটি আমি খুবই সন্তুষ্ট। এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। দ্বিতীয় থাকলো তার মন্ত্রী পরিষদ। তার মন্ত্রী পরিষদ নিয়ে এখনো পূর্ণাঙ্গ মূল্যায়ন করার সময় আসেনি, তবে কিছু ভালো কাজের সাথে কিছু নেগেটিভ কিছু ঘটনাও ঘটেছে। যেমন একজন মন্ত্রী রবিউল আলম, শেখ রবিউল আলম, তিনি চাঁদাবাজি নিয়ে যেইভাবে তার কথাটা আমাদের সামনে এসেছে বা তিনি যেইভাবে বলার চেষ্টা করেছেন, সেটা নিয়ে সারা বাংলাদেশে সমালোচিত হয়েছেন এবং জেনজির কাছে তিনি একেবারে মানে ধিকৃত হয়েছেন, এমন একটা বিষয়। সেই বিষয় নিয়ে আমরা ইতিপূর্বে আলোচনা করেছি। এছাড়া বাকি মন্ত্রীদের, শিক্ষামন্ত্রী তিনি বেশ কিছু উদ্যোগ নিচ্ছেন শিক্ষা নিয়ে। যেমন ইতিপূর্বে আগে যখন তিনি শিক্ষামন্ত্রী ছিলেন, নকল বন্ধ অভিনব কায়দায় বন্ধ করেছিলেন, সেটা নিয়ে তিনি প্রশংসিত হয়েছিলেন। এবার এসেও তিনি ইংলিশ মাধ্যম যে স্কুলগুলি আছে সেগুলিকে একটা নীতিমালার আওতায় আনতে চাচ্ছেন। এই যে বেশ কিছু কাজ আমরা দেখছি তারা হাতে নিচ্ছে। বাকি সামনে হয়তো রোজার পরবর্তীতে আমরা আরো একটু ভালো মূল্যায়ন করতে পারবো, সেই পর্যন্ত আমরা অপেক্ষায় থাকলাম। তবে এর ভিতরে যে সমস্যাগুলি তৈরি হয়েছে সামগ্রিকভাবে দেশের জন্য, সেই বিষয়কে আমি একটু যদি পয়েন্ট পয়েন্ট কথা বলি, যেমন সারা বাংলাদেশের চাঁদাবাজি, এটা একেবারে বেপরোয়াভাবে বেড়ে গেছে। আমরা ইতিপূর্বে দেখেছিলাম যে বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, তিনি যখন লন্ডনে ছিলেন, তখন এই বিএনপির ব্যাপক চাঁদাবাজি ছিল এবং তখন বিএনপি তাদেরকে বহিষ্কার করতেছিলেন এবং তারপরেও মানুষের কাছে সেটা নিয়ে তারা ধিকৃত হচ্ছিলেন। তখন ওই বিএনপির চেয়ারম্যান, ওই সময় তিনি ভাইস চেয়ারম্যান ছিলেন, তিনি বলেছিলেন যে বিএনপি তো ক্ষমতায় নেই, তাহলে বিএনপির উপরে এত অভিযোগ কেন? বরং যারা ক্ষমতায় আছে তারা এই চাঁদাবাজকে গ্রেফতার করে শাস্তির আওতায় আনলেই তো হয়। মানে তার বক্তব্য হচ্ছে চাঁদাবাজকে গ্রেফতার করলেই চাঁদাবাজি থেমে যাবে। সেটা যদি সত্যি ধরে নেই, তাহলে আপনারা তো এখন ক্ষমতায় আছেন, আপনাদের যেমন দলীয় পাওয়ার, দলীয় নেতা কর্মীদের কথা শোনানোর মতো আছে, আপনাদের ক্ষমতা আছে। সাথে সাথে যদি কেউ না শোনে কথা, তার জন্য প্রশাসন আপনাদের হাতে আছে, ক্ষমতায় আপনারা। তাহলে এখন কেন ব্যাপকভাবে এরকম চাঁদাবাজি হয়? আমরা যদি প্রত্যেক দিন জাতীয় দৈনিকগুলিতে চোখ বোলাই, প্রত্যেক দিন অসংখ্য ঘটনা, প্রায়টা জেলাতে, প্রায়টা উপজেলাতে, প্রায়টা থানাতেই একই রকম চিত্র। এই চিত্রগুলি থেকে আমরা কবে বের হতে পারবো? আমি বর্তমান মাননীয় প্রধানমন্ত্রীর কাছে সবিনয় অনুরোধ করব বা আহ্বান রাখবো যে যেন এই চাঁদাবাজিটা দ্রুত বন্ধ করা যায়। চাঁদাবাজির কারণেই কিন্তু আমাদের সমাজ আজকে অধপতনে যাচ্ছে এবং দলীয় যেই রাজনীতি, সেই রাজনীতিকে মানুষ ধিক্কার জানাতে শুরু করেছে শুধুমাত্র এই চাঁদাবাজির কারণে। অতএব বিগত 16 বছর যারা মানুষের কাছে ধিকৃত হয়েছে, আপনারা 16 বছর হয়তো ক্ষমতার বাইরে থাকার কারণে আপনাদের উপরে মানুষের সেই ধিক্কার নেই, কিন্তু এমন কোনো কাজ এখনো করা হয়নি যে কারণে মানুষ আপনাদেরকে সেভাবে গ্রহণ করবে। অতএব এখন সুযোগ এসেছে, আপনারা এখন মানুষকে সেই প্রমাণ দিবেন যে আসলেই আপনারা দেশের জন্য নিজেদেরকে বিলিয়ে দিতে চান, দেশের কাজ করতে চান এবং দেশের জনগণের স্বার্থে প্রত্যেকটা পদক্ষেপ নিতে চান। সেটাই যদি হয়, তাহলে জনগণের কষ্ট হয় এমন কোনো কাজ আপনারা করবেন না। এবং তার ভিতরে সবচেয়ে বড় যে বিষয়টা, সেটা হচ্ছে চাঁদাবাজি। আশা করব আপনারা অনতি বিলম্বে, আমি আশা করব যে 1 থেকে 2 সপ্তাহের ভিতরে চাঁদাবাজিকে শূন্যের কোঠায় নামিয়ে আনবেন এবং প্রত্যেকটা চাঁদাবাজের ঠিকানা হবে জেলখানা, তাদের বাহির থাকার কোনো অধিকার নেই।
নৈতিকভাবে তারা বাইরে থাকার অধিকার হারিয়েছে, কারণ ক্ষমতায় আসার পরেও তাদের এই সমস্যা। তবে এই চাঁদাবাজি বন্ধের ক্ষেত্রে মাননীয় প্রধানমন্ত্রীকে কিছু অভিনব পন্থা অবলম্বন করতে হবে, কিছু কর্ম পদ্ধতি বের করতে হবে, মানুষ জনগণ যাতে কাজের সুযোগ পায় সেই সুযোগটা করে দিতে হবে। তবে স্বরাষ্ট্রমন্ত্রীর মতো এরকম আবার আউল ফাউল কাজের চিন্তা করলে লাভ হবে না। যেমন তিনি একটা ঘোষণা দিয়েছেন যে পাসপোর্ট অফিসে দালাল নিয়োগ দেওয়ার চিন্তা ভাবনা করতেছেন সরকারিভাবে, তথা আমরা আগে যাদেরকে বলতাম অবৈধ দালাল বা কুচক্রী মহল, যারা সেখানে গেলে আপনার থেকে নর্মাল একটা পাসপোর্ট করতে যদি 8,000 টাকা লাগে, আপনার থেকে আরো 4,000 টাকা বেশি নিয়ে যেই পাসপোর্টটা আপনি এক সপ্তাহে পাবেন সেটা আপনাকে 2 দিনে দিয়ে দিচ্ছে, যেই পাসপোর্টটা আপনি 1 মাসে পাবেন সেটা আপনাকে 15 দিনে দিয়ে দিচ্ছে। আর যদি আপনি দালাল না ধরেন তাহলে এই পাসপোর্ট পেতে আপনার 1 মাসের পাসপোর্ট 6 মাস লাগবে। আমি আমার বাবা মার পাসপোর্ট করতে দিয়েছিলাম, সেটা নিয়ে আমি করোনার আগে তাদের হজে যাওয়ার কথা ছিল, সেই পাসপোর্ট পেতে আমার করোনা পরে গিয়ে সেই পাসপোর্ট পেয়েছিলাম। তো এমন একটা অবস্থা, তখন আমরা তাদেরকে দালাল হিসেবে চিহ্নিত করতাম অলিখিতভাবে অবৈধ দালাল। এখন সেই দালালকে বৈধকরণ করার চেষ্টা করতেছে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। তিনি বলেছেন সেখানে দলিল লেখকরা যেরকম সহায়তা করে থাকে, একটা ফিস নিয়ে থাকে, ওনারা এরকম সহায়তা করে ফিস নিয়ে থাকবেন। তো আমি মাননীয় মন্ত্রীকে বলতে চাচ্ছি যে এই যারা মূলত ইয়ের কাজে সহায়তা করে, পাসপোর্ট কাজে, এরকম লোক কিন্তু এখনো আছে। সেই দালালকে আমরা অবৈধ বলছি না। যেমন প্রত্যেকটা এলাকায় পাসপোর্টের ফর্ম পূরণের জন্য তারা সাধারণত 500-1,000 টাকা নিয়ে থাকেন এবং তাদের কাজ ওইটুকুই, ফর্ম পূরণ পর্যন্ত শেষ, আর কোনো কাজ নেই। এটা তো বৈধ, এটা তো আপনার করা লাগবে না, এটা সব জায়গায় করে আসতেছে। যেমন আমরা যদি একটা এগ্রিমেন্ট করি, চুক্তিনামা করি, আমরা সাধারণত আইনজীবীর কাছে যাই বা কোনো মোহরির কাছে যাই, তারা একটা অঙ্গীকার লিখে দেন, অথবা পারতপক্ষে অন্তত একটা কম্পিউটার ম্যানের কাছে যাই, তাদের কাছে ফরম্যাট করা থাকে, তারা একটি অঙ্গীকারনামা করে দেন, আমরা সেভাবে সই স্বাক্ষর করে থাকি। তো ঠিক তেমনি ভাবে পাসপোর্ট অফিসের যে ফর্ম পূরণ করা, এটা সকলেই, কারণ যেহেতু একটা গুরুত্বপূর্ণ একটা ইস্যু, কেউ যত শিক্ষিতই হোক সাধারণত নিজে কেউ করেন না, এটা কাউরে না কাউরে দিয়ে করান, হয়তো 500 বা 1,000 টাকা তারা নিয়ে থাকেন। এটা তো আপনাকে নতুন করে করার দরকার নাই। আমাদের প্রশ্ন হচ্ছে পাসপোর্ট অফিসের আশেপাশে যে দালাল চক্র থাকে তাদেরকে কিভাবে আপনি বৈধতা দিবেন? তাদের তো বৈধতা দেওয়ার সুযোগ নেই। এবং যেই কাজ দালাল ধরলে 3 দিনে পাই, সেই কাজ দালাল না ধরলে 1 মাস, 2 মাস, 3 মাস আমি পাচ্ছি না, সেই বিষয়টা না আপনার, অর্থাৎ দুর্নীতি মুক্ত রাখবেন, দুর্নীতি বন্ধ করবেন। কারণ ওই দালালদের যে একটা টাকা, সেই টাকা একেবারে উচ্চ মহল পর্যন্ত ভাগ হয়, যে কারণে আমরা দ্রুত সেই পাসপোর্টটা পেতে পারি বা পেয়ে থাকি। এইটা বন্ধ করতে হবে। অতএব এই জায়গায় আমার মনে হয় সরকারকে আরো স্পষ্ট অবস্থান নিতে হবে। দ্বিতীয় যে অপশন আমি করেছি সেটা হচ্ছে দ্রব্যমূল্য বৃদ্ধি। এটা আমাদের একেবারে মানে বোঝার উপরে সাকেরাটি হয়ে গিয়েছে, যে এমনি মানুষের জীবন চলা এখন নাবিশ্বাস, তার উপরে এখন বিগত ইন্টারিম গভর্নমেন্টের সময় আমরা যেভাবে স্বাচ্ছন্দ্যে সবকিছু কিনতে পেরেছি, বাজার দরগুলি করতে পেরেছি, তার তুলনায় অনেকাংশেই ডাবল বা 3 ডাবল হয়ে গেছে বাজার মূল্যগুলি। যেমন আপনি যদি কাঁচা বাজার বলেন, লেবু বলেন, বা আপনি অন্যান্য শসা, বেগুন টেগুন বলেন, এগুলি হ্যাঁ বলতে পারেন যে বিএনপি সরকার একেবারেই রমজানের শুরুতেই ক্ষমতা এসেছে, যে কারণে লাগামটা টেনে ধরতে পারেনি, সেটা আমরাও মানি। এটা নিয়ে আমি খুব বেশি বিএনপিকে আমি দোষারোপ করছি না বা ডিমার্ক দিচ্ছি না। তবে আমার প্রশ্ন হচ্ছে যে এই বাজার নিয়ন্ত্রণের ক্ষেত্রে বিএনপির ভূমিকাটা কি? আমরা ইতিপূর্বে দেখেছি যে ইউনূস সরকারের সময় বা ইন্টারিম গভর্নমেন্টের সময় সবচেয়ে বাজার নিয়ন্ত্রণের যে ভূমিকা রেখেছিলেন তারা হচ্ছে ভোক্তা অধিকার থেকে যেই অভিযানগুলি পরিচালনা করা হয়েছে। কিন্তু আমরা কয়েকদিন পূর্বে দেখলাম ভোক্তা অধিকারের এক অফিসার আমাদের ঢাকা মৌলভীবাজারে একটি করতে গেল, অভিযান পরিচালনা করতে গিয়ে সেখানে কিছু অসামঞ্জস্য দেখে ওই দোকানদারকে 5,000 টাকা জরিমানা করেছে। দোকানদার ক্ষেপে ক্ষিপ্ত হয়ে তিনি ওই এলাকার সভাপতি হেন তেন তিনি মব সৃষ্টি করার চেষ্টা করলেন এবং সেখানে সকলকে জড়ো করার চেষ্টা করলেন। এক পর্যায়ে সে আব্দুল জব্বার সাহেব সেখান থেকে চলে গেলেন, মানে মাথা লেজ গুটিয়ে বলা যায়। অর্থাৎ সরকারি কর্মকর্তা সরকারি কাজে বাধাপ্রাপ্ত হয়ে তিনি সেখান থেকে চলে গেলেন। তার বিরুদ্ধে কি পদক্ষেপ নেওয়া হয়েছে সেটা আদৌ আমরা জানতে পারিনি। অথচ সেই লোকটাকে এখন আমাদের জেলখানায় দেখার কথা বা খুব ফলাও করে তার বিষয়টা প্রচার করার কথা ছিল পত্রিকাগুলিতে, যাতে করে অন্য কেউ এই ধরনের দুঃসাহস করার সাহস না পায়। কিন্তু আমরা পত্রিকাগুলিতে দেখতেছি একেবারে মানে কি বলবো, বোবা শয়তান। এই প্রত্যেকটা পত্রিকাগুলি একেবারে বোবা শয়তান। আপনি দেখবেন যে এই বিএনপি সরকার ক্ষমতা আসার পরে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছিলেন যে মবের দিন শেষ, বাস প্রত্যেকটা পত্রিকা এখন আর মব লিখছে না। এখন যেখানে আন্দোলন হচ্ছে, যেখানে বিক্ষোভ হচ্ছে, সেখানে লিখছে জনগণের বিক্ষোভ। যেমন গতকালকে আমরা দেখছি, টপিকটা আমার আছে সামনে, যে বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে হটে দেওয়া হলো, সেটাও তারা বিক্ষোভ লিখতেছে, জনগণের বিক্ষোভে তিনি চলে যেতে বাধ্য হয়েছেন। এই হচ্ছে আসলে পত্রিকাগুলির শয়তানি, এগুলিও বন্ধ করা দরকার। আর একটা হচ্ছে দ্রব্যমূল্য
বৃদ্ধির সাথে ভুক্ত অধিকারের যেই অভিযানগুলি, এই অভিযানগুলি যদি কমিয়ে যায় বা বন্ধ হয়ে যায়, বা তাদের উপরে যদি ন্যাক্কারজনক ভাবে এরকম জোর জবরদস্তি আছে বা তাদেরকে বাধাগ্রস্ত করা হয় এবং পরবর্তীতে তাদের বিরুদ্ধে কোনো আইনগত ব্যবস্থা নেওয়া নাই হয়, সেই যারা ভুক্ত অধিকার অফিসারদের সাথে খারাপ আচরণ করে সেই কুলাঙ্গারদেরকে যদি আইনের আওতায় আনা হয় এবং সেই মিডিয়া যদি কাভারেজ না করে প্রচারণাগুলি, তাহলে আসলে ভোক্তা অধিকারের যে পরবর্তী যে কর্মকাণ্ড সেগুলিও বাধার সম্মুখীন হবে। এই জন্য এই বিষয়গুলি মিডিয়াতেও যেমন আসা দরকার, সরকারকেও এ ব্যাপারে আরো ভাবা দরকার। এরপরে আমি দেখব যে মাদক বন্ধে আমাদের ঢাকা ভার্সিটির পাশে সোহরাওয়ার্দী উদ্যানের সবচেয়ে বড় মাদকের যে বিষয়টা থাকে, সেখানে আমরা দেখি ব্যাপক আকারে মাদক সেখানে কারবারি হয়, মাদক সেবন করা হয়। সেই জায়গায় পুলিশ গিয়ে একটা ছেলের গায়ে হাত তুলেছে, সেটা নিয়ে একেবারে তুগলা হয়ে গেছে, যে সেটা নিয়ে অনেক ব্যাপক সমালোচনা হয়েছে। কারণ পুলিশ আসলে কারো গায়ে হাত দিতে পারে না। পুলিশ সার্চ করতে পারবে, অনুসন্ধান করতে পারবে, যদি তার কাছে মাদক পায় তাকে গ্রেপ্তার করতে পারবে, কিন্তু কারো গায়ে হাত তোলা যাবে না, এটা স্পষ্ট। এই বিষয়গুলিও আমাদের সামনে রাখা দরকার। এরপরে আমরা যদি দেখি বাংলাদেশ ব্যাংকের গভর্নর, এটা একটু আগে আমি আলোচনা একটু হালকা করেছি যে একজন ব্যাংকের গভর্নর, একজন কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর, যাকে এমন একটা মুমূর্ষ অবস্থায় তাকে দায়িত্ব দেওয়া হয়েছিল যখন বাংলাদেশে কোনো ভালো কোনো লোক পাওয়া মুশকিল ছিল, কারণ একচেটিয়া ভাবে সকলে একযোগে পলাতক ছিল। সেই সময় তিনি দায়িত্বভার গ্রহণ করে বাংলাদেশ ব্যাংকে একটি মানে স্থবির একটি জায়গায় তিনি নিয়ে আসছিলেন। সেই জায়গা থেকে বিএনপি সরকার ক্ষমতায় আসছে, স্বভাবতই প্রত্যেকটা জায়গায় তাদের দলীয় লোক নিয়োগ দিবেন, সেটা সব সরকারই দিয়ে থাকেন, আপনারা দেন, কিন্তু মবের মাধ্যমে উচ্ছৃঙ্খলতা দেখিয়ে তাকে সেখান থেকে সরিয়ে দেওয়া, এটা আসলে আমরা কখনোই কামনা করিনি। অন্তত বিএনপি সরকার এই জায়গায় পদক্ষেপ নেওয়া দরকার ছিল, প্রয়োজনে তাকে ফিরিয়ে এনে আবার 1 মাসের তাকে অবস্থান করতে দেওয়া, এরপরে নিয়মতান্ত্রিক ভাবে তাকে সেখান থেকে সরানো। কিন্তু মব সৃষ্টি করলো যারা, তাদের বিরুদ্ধে বিএনপি সরকার কোনো আইনগত ব্যবস্থা নিচ্ছে না। এখানেই আমার প্রশ্ন, যে জনাব সালাউদ্দিন সাহেব যখন বললেন যে বাংলাদেশ থেকে মব কালচার একেবারে বিলুপ্ত হয়ে যাবে, এখন থেকে আর কোনো মব চলবে না, আবার তারাই কিন্তু এই মবকে প্রশ্রয় দিচ্ছেন। এই বিষয়টা কিন্তু ভেবে দেখা দরকার। এরপরে আমরা যদি দেখি যে বিএনপি সরকার বরাবরই তারা বলছে আইনের শাসন কায়েম করবে এবং জনগণের যে শাসন সেটা তারা চান, অথচ আমরা দেখছি তারা ক্ষমতা আসার পরেই বাংলাদেশের যতগুলি সিটি কর্পোরেশন আছে সব জায়গায় তারা তাদের প্রশাসক নিয়োগ দিয়েছেন। এবং সেই প্রশাসক কি, ইতিপূর্বে আমরা দেখেছিলাম জেলা প্রশাসক মূলত সেগুলি চালাইতেন, এখন সেই জায়গায় তারা তাদের দলীয় লোক নিয়োগ দিয়েছেন, অর্থাৎ সেখানে চালাবেন, সিটি কর্পোরেশন চালাবেন তাদের দলের থেকে যারা ইতিপূর্বে সংসদ নির্বাচন করে হেরে গিয়েছেন, গোয়ারা হেরেছেন, বিভিন্ন দোষের যারা দোষী তাদেরকে নিয়ে সেখানে বসিয়েছেন। এইটা অবশ্যই জনগণের যেই ক্ষমতা, সেই ক্ষমতাকে খর্ব করেছে। কারণ জনগণ চায়, দীর্ঘদিন যেহেতু নির্বাচন হয়নি, ভোট দিতে পারেনি, তাহলে এখন না মানুষ নির্বাচন চায়। যেহেতু আপনারা বলছেন যে আপনারা সুষ্ঠু নির্বাচন দিবেন, আপনারা এখন একচেটিয়া ক্ষমতা গ্রহণ করেছেন 2/3 উপরে আসন নিয়ে, তো আপনারা নির্বাচন দিলে কতদিন, হয়তো 1-1.5 মাস লাগতো, এই 1-1.5 মাসও আপনাদের সইল না, আপনাদেরকে নিজেদের লোক, দলীয় লোক সেখানে ঢুকাই দিতে হইলো। আগের মতোই চলতো, আপনারা হয়তো এখনই শিডিউল ঘোষণা করতেন, হয়তো 1 মাস পরে বা 1.5 মাস পরে নির্বাচন হয়ে যেত। নির্বাচন হওয়ার পরে তো আপনাদের লোকই আসতো। যদি আপনাদের সেই সৎসাহস থেকে থাকে যে জনগণের প্রতি আপনাদের আস্থা আছে, জনগণ আপনাদেরকে ভোট দিবে, তাহলে এইভাবে প্রশাসক নিয়োগ দেওয়া বা নিজেদের দলীয় লোক নিয়োগ দেওয়া, এটা একেবারেই যুক্তিহীন এবং জনগণের সাথে এক ধরনের প্রতারণা ছাড়া আর কিছুই না। এরপরে আমরা দেখলাম আন্তর্জাতিক আদালতে যে মামলাগুলি চলমান ছিল, বিগত সরকারের যত ত্রুটি বিচ্যুতি থাকুক, কিন্তু এই জায়গায় অন্তত তারা অনেকটা সফলতা দেখিয়েছিলেন যে তারা মামলাগুলিকে একটা পর্যায়ে শেষ করতে পেরেছেন। বেশ কিছু মামলায় তারা রায় ঘোষণা করেছেন, অনেক মামলায় সাক্ষী হয়েছে, আর্গুমেন্টে আছে। এবং জনাব তাজুল ইসলাম সাহেব যে নিজের জীবনের মায়া ত্যাগ করে জীবন জানের হুমকি পাওয়া সত্ত্বেও, অর্থাৎ হত্যার হুমকি পাওয়া সত্ত্বেও তিনি অবিচল থেকে যেইভাবে কাজ করেছেন, সেই জায়গায় এই সরকার আসার সাথে সাথে তার নিয়োগ বাতিল করে এমন একজনকে নিয়োগ দিল যার কথাবার্তার ঢং দেখলেই মনে হচ্ছে সন্দেহ জাগে। তিনি এসে বলতেছেন যেই মামলাগুলি রায় হয়েছে সেই মামলাগুলিও তদন্ত করবে, অথচ মামলার রায় তো এই রায় নিয়ে কারা তদন্ত করবে? যদি তাদের রায়ের প্রতি অসন্তোষ থাকে, সেটা আওয়ামী লীগ করতে পারে। উনি আওয়ামী লীগের হয়ে কথা বলছেন। আমার মনে হচ্ছে বর্তমান যে চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম, তিনি বোধহয় শেখ হাসিনার নিয়োগকৃত কোনো ব্যক্তি। তার কথা লিহাজ বা তার কথার ঢং, তার কথার ভাষা, এটা এরকমই মনে হচ্ছে যে তিনি আসলে সরকারি কেউ না, বা এই 24-এর গণঅভ্যুত্থানের যে স্পিরিট সেটা তিনি ধারণ করেন না। তিনি বরং শেখ হাসিনার পক্ষে দাঁড়িয়ে সেখানে মূলত উকালতি করতে যাচ্ছেন। এটাই হচ্ছে আমার কাছে যে মূল্যায়ন, আমি যতটুকু বুঝতে পারছি। এই বিষয়ে আপনারা অবশ্যই আপনাদের মূল্যায়ন জানাইতে পারবেন, যা আপনাদের কাছে কি মনে হয় সেটাও আপনারা জানতে পারবেন যে আমিনুল ইসলাম এই 2-3 দিনে যে বক্তব্যগুলি দিয়েছে সেই বক্তব্যগুলি আসলে কতটা গ্রহণযোগ্য।
সর্বশেষ আমি সরকারের ফ্যামিলি কার্ড নিয়ে কথা বলে শেষ করে দিচ্ছি যে বিএনপি সরকারের সবচেয়ে বড় যেই ছিল, জনগণের সাথে এগ্রিমেন্ট ছিল যে তারা ফ্যামিলি কার্ড দিবে প্রত্যেকটা ঘরে ঘরে, প্রত্যেকটা ঘরে, কেউ বাদ যাবে না। এবং প্রাথমিক পর্যায়ে কারা পাবেন, এরপরে কারা, এটা তাদের চিন্তার ভিতরে আছে। সেগুলি সব ঠিক আছে, কিন্তু আমার কথা হচ্ছে শুরু থেকে আমি বলতেছিলাম যে এই ফ্যামিলি কার্ড নিয়েও একটি অনৈতিকতা শুরু হবে এবং চাঁদাবাজি শুরু হবে। স্বভাবত আমরা সেটা দেখছি যে মানে ফ্যামিলি কার্ডের প্রলোভনে অনেক জায়গায় চাঁদাবাজি দেখেছি। যেমন নারায়ণগঞ্জে ফ্যামিলি আটক হয়েছে, স্বামী স্ত্রী দুজনে। কোন কোন জায়গায় দেখেছি এই ফ্যামিলি কার্ডের প্রলোভনে ধর্ষণের মতো ঘটনা ঘটছে। অতএব এই বিষয়গুলি বিএনপিকে কিন্তু খুবই বিতর্কিত করে ফেলবে, তারা যদি তাদের নেতাকর্মীদের সামাল দিতে না পারে। এমন সুন্দর একটি কাজ, সারা বাংলাদেশের সকল জনগণের স্বার্থে হয়তো তারা এই কাজটা করতে যাচ্ছিলেন, সকলে এটা প্রশংসা করতেছিল, কিন্তু সেই জায়গায় তারা যদি সুন্দরভাবে এটা বিন্যস্ত করতে না পারেন, তাদের নেতাকর্মীদেরকে তারা সামাল দিতে না পারেন, এই জায়গায় যদি অবৈধভাবে মানুষ টাকা হাতিয়ে নেওয়ার একটি ধান্দা হিসেবে তারা বেছে নেন, তাহলে জনগণ প্রতারিত হবে এবং জনগণ তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াবে। এই মোটামুটি আমার এই এক সপ্তাহ যে বিএনপি সরকারের মূল্যায়ন, আমি আমার মতো করে মূল্যায়ন করলাম। আপনাদের দৃষ্টিতে যদি অন্য কোনো বিষয় থাকে বা আমার বিপক্ষে কোনো মতামত থাকে, অবশ্যই আপনাদের জন্য কমেন্ট বক্স খোলা থাকবে। কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মতামত জানাবেন। সেই প্রত্যাশা রেখেই আজকের মতো ভিডিওটি শেষ করছি। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।